দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, একদিকে মূল্যস্ফীতি এই যেন দীর্ঘদিন ধরে চলছে, ঠিক কদিন আগে এক মাসের মধ্যেই দুবার তেলের দাম বৃদ্ধি হলো। ঠিক একই সঙ্গে জ্বালানি তেলের কথা বলছি, ঠিক একই সঙ্গে এই তো মাত্র একদিন আগেই আমরা দেখলাম যে বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে, এবং সেটা পাইকারি যে আমরা বাজার বলি বিদ্যুতের, সেখানে 20% আর ভোক্তা পর্যায়ে সেটা 16.68% বৃদ্ধি। প্রত্যেকটা স্ল্যাবেই আমরা বিদ্যুতের দাম বাড়তে দেখেছি প্রান্তিক যে জনগোষ্ঠী যারা 0 থেকে 50 ইউনিট পর্যন্ত যারা কনজিউম করে, যারা হয়তো একটা লাইট একটা ফ্যান কনজিউম করে, যারা যদিও মোট কনজামশনে 65% কনজিউম করে, সবারই কিন্তু বিদ্যুতের দাম বেড়েছে। প্রশ্ন থেকে যায় যে এই বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে কি শুধুমাত্র পরিবহন খরচ কিংবা ব্যক্তিক পর্যায়ে খরচ বাড়ে, নাকি এর সঙ্গে সংশ্লিষ্ট আমাদের কৃষি, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা, আমাদের শিল্প সব কিছুরই খরচ বেড়ে যায়? আর যখন এই ধরনের খরচগুলো বাড়ে, নিঃসন্দেহে একজন ভোক্তার কিংবা একজন জনসাধারণের পুরো জীবনযাত্রার যে খরচ সেটা কিন্তু একসাথে বেড়ে যায়। আর এ কারণে আমরা আজকের হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি দাম বাড়লো বিদ্যুতেরও, বা বাড়লো বিদ্যুতের দামও। যখন আমরা এই বিষয়বস্তু নির্ধারণ করেছি, সে যার সাথে ব্যবসার সাথে সম্পর্ক আছে, যার সাথে সম্পর্ক রয়েছে আমাদের পুরো জীবনযাত্রায়, আমাদের সঙ্গে সুজয় মহাজন, বিজনেস এডিটর, দৈনিক প্রথম আলো, তিনি অতিথি হয়ে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমরা গতকালকে থেকে আসলে এই বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছি। বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু একটা প্রক্রিয়া থাকে আসলে, সেখানে অংশীজনদের অংশগ্রহণ থাকে, তারা মতামত দেন, এবং তারপর একটা নির্ধারিত সময়ের পরে এসে আমরা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তগুলো দেখে আসছি এর আগে। কিন্তু এবারে দেখলাম আমরা খুব তৎজলদি তাড়াহুড়ো করেই যেন বিদ্যুতের দামটা বেড়ে গেল, এবং সেটা একটা বড় শতাংশেই বাড়লো সবগুলো জায়গাতে। এই বিদ্যুতের দাম বাড়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা আসলে আপনি যেটি বলছিলেন যে মানে একটা গণশুনানি করতে হয়, গণশুনানির পরে 60 দিন সময় থাকে যে দাম বাড়ার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এবার খুব সময়টা ঈদের বন্ধের আগেই শুনানিটা করা হয়েছে, এবং খুব দ্রুত 3-4 কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত চলে গেছে। এটির একটা বড় কারণ হচ্ছে, আপনি জেনে থাকবেন যদি আমরা ভুল না করি, আগামী 11ই জুন বাজেট পেশ হবে। সরকার আসলে বাজেটের হিসেবটা তো করতে হবে, তাকে একটা বিদ্যুৎ খাতে বড় ধরনের ভর্তুকি দিতে হয়। এই হিসেব মেলানোটা এই কারণে তড়িঘড়ি করে এখান থেকে সে যে ভর্তুকি কমবে সেটার একটি হিসেব বাজেটে রিফ্লেকশন থাকবে। এই কারণে বাজেটের পরে আসলে বিদ্যুতের দাম বৃদ্ধির চেয়ে বাজেটের আগে সরকার এই সিদ্ধান্তে গিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি এটি কি অর্থনীতির জন্য আমরা যদি বলি তিক্ত কিন্তু আসলে প্রয়োজনীয়, নাকি আমাদের যে দুর্বল অর্থনীতি তার উপর একটা বাড়তি চাপ? না, এটি অবশ্যই বাড়তি চাপ। এটি অর্থনীতির উপর তো শুধু না, এটি জনজীবনের উপর একটা বাড়তি চাপ, নিঃসন্দেহে। ধরেন সরাসরি এর মাধ্যমে যে ঘটনাটি ঘটবে, আপনি শুরুতে বলছিলেন যে 0 থেকে 50 ইউনিট যারা ব্যবহার করেন, একেবারে প্রান্তিক গ্রামে গঞ্জে ধরেন আপনি যারা ব্যবহার করেন, তাদেরও দাম বাড়ানো হয়েছে। তার মানে কি, সে সরাসরি এখন থেকে আগামী মাস থেকে, এটি তো কার্যকর জুনে হয়ে যাচ্ছে, আগামী মাসে সে যখন বিদ্যুৎ বিল দিতে যাবে, তার একদম 50 ইউনিট যেটি বলছেন যে 34 টাকা বাড়বে, আর যার 75 ইউনিট তার হচ্ছে 70 টাকার মতো, 70 থেকে 80 টাকার মতো বাড়বে। তো এটা তো একটা সরাসরি তার খরচ বাড়লো। আরেকটি হচ্ছে যে এটির প্রভাবে তার কিন্তু অন্যান্য সকল খরচ বাড়বে। প্রোডাকশন, যে সে যে জিনিসপত্র কিনতে যাবে অর্থনীতিতে, সেখানে তার সে দুইভাবে লুজার। একটি হচ্ছে সরাসরি তাকে বিদ্যুৎ বিল বেশি দিতে হবে, এবং এরপরে আগামী মাস থেকে হয়তো জিনিসপত্র কিনতে গেলে প্রত্যেকটি ধাপে, আগামী মাস না, এটা তো আপনি আজকে থেকেই বাজারে থেকে কার্যকর। হয়তো এটি মূল্য বৃদ্ধিটা হয়তো 2-4 দিন একটু সময় লাগতে পারে, লাগলেও আমাদের দেশে তো লাগে না, হয়ে যায়। তো দুইভাবে সে আসলে ক্ষতিগ্রস্ত হবে। তো অর্থনীতি তো আসলে মানুষের অ্যাক্টিভিটিস দিয়েই অর্থনীতিটি চলে। তো মানুষ ক্ষতিগ্রস্ত হলে, দাম বাড়লে পণ্যের অর্থনীতিও চাপে পড়বে, মানুষও চাপে পড়বে। আপনারা যেহেতু এগুলো নিয়ে একদমই ডিরেক্টলি কাজ করেন, আপনাদের কাছে সংখ্যা, আপনাদের কাছে রিসার্চের আউটকাম থাকে, আমরা সরকারের যে জায়গাটা ভর্তুকি দেয়, এটা আমরা জানি যে এটা বড় রকমের একটা ভর্তুকি থাকে, ভর্তুকি কমানোর চেষ্টা প্রত্যেকটা সরকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভর্তুকির আমি যতটুকু অংশ সেভ করতে পারছি, আর এই দাম বৃদ্ধির ফলে পুরো একটা ইকোসিস্টেমে যে পরিমাণের একটা ভোগান্তি কিংবা খরচ বাড়লো, সেক্ষেত্রে কি এই খরচটা বেশি বাড়লো, নাকি আমরা সেভ করতে পারলাম বেশি? আচ্ছা, এটির সঙ্গে আপনি যদি এটি আরো একটু ডিটেলসে, শুধু যে ধরেন সরকার এখানে
হিসেব করে ভর্তুকি কমানোর যোগ বিয়োগের হিসেব তো না, এর সঙ্গে ধরেন সরকারকে অর্থনীতি চালাতে হলে অনেক জায়গা থেকে লোন করতে হয়, যে বিশ্বব্যাংক, IMF সহ। আপনি জানেন যে আমরা একটা IMF এর লোনের প্রসেসের মধ্যে আছে, আবার নতুন করে কিছু অর্থনীতির প্রয়োজনে বাংলাদেশ যেহেতু অর্থনৈতিক চাপে আছে, প্রয়োজনে IMF এর সঙ্গে আমরা আরেকটি নতুন করে ঋণের প্রক্রিয়া চেষ্টাও চলছে। তো IMF এর কিন্তু সবসময় শর্ত থাকে যে এই জায়গাগুলো, তো আপনি যখন একটি বড় ধরনের প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এই প্রক্রিয়ার মধ্যে থাকবেন, তখন তার শর্তগুলো তো মানতে হবে। এটি যে শুধু মানে সরকার তার খরচের জন্য ভর্তুকি কমিয়েছে সেটি নেই, সেটি আন্তর্জাতিক ঋণ, নানা কিছু এর পেছনে যদি কিন্তু থাকে, হ্যাঁ, এর পেছনে অনেক কিছুই আছে। সব মিলিয়েই সরকারকে এই পথে যেতে হয়েছে। এখন আপনি প্রশ্ন করছিলেন যে বিকল্প ছিল কিনা। সরকারের কাছে এই মুহূর্তে মানে খুব বেশি বিকল্প ছিল বলে আমাদের কিংবা আমার মনে হয় না। বিকল্প হয়তো ছিল, সেটি হচ্ছে যে বিদ্যুৎ খাতে যে অপচয় হয়, আমরা যে অনেক দিন ধরে ক্যাপাসিটি চার্জ বলে যে কথাগুলো শুনছি, এগুলো সিস্টেম লস, একটা খুব পরিচিত শব্দ, এগুলো তার রাতারাতি কিংবা 1 মাস 2 মাসের সমাধান হবে না, এগুলো একটি দীর্ঘ মানে কয়েক বছরের। তো এখানে অপচয় যদি কমিয়ে সেই ক্ষেত্রে একটু দাম সামান্য কম করা যেত, কিন্তু যেহেতু সরকার এখনই ওই পথে যেতে পারছে না, সুতরাং দাম বাড়ানোটা একটা সহজ হয়ে, এবং IMFও খুশি হবে, আন্তর্জাতিক যারা ঋণদাতা সংস্থা তারাও খুশি হবে যে সরকার তাদের কথাগুলো শুনছে। তো এই লাইন সহজ যেটি সামনে ছিল সেটিতে গিয়েছে। আমরা আপনাদের সহ অন্যান্য অনেক জায়গাতেই দেখেছি যে এই বাড়ানোর বিকল্প নাই, এরকম একটা জায়গার কথা বলেছেন। আমরা সিস্টেম লস সহ নানাবিধ জায়গাগুলোর কথাও বলছেন যে খুব তৎজলদি হয়তো এগুলোকে সমাধানে আনা যাবে না, কিন্তু একটা পুরো ইকোসিস্টেমকে ঢেলে সাজাতে হলে কি প্যারালাল ওয়ার্কগুলো করা দরকার কিনা? অবশ্যই দরকার। আপনার একসঙ্গে মানে আপনি এক জায়গায় শুধু বাড়াচ্ছেন, মানুষকে তো আসলে মানে খালি চাপে ফেললে হবে না, তাকে তো একটু রিলিফ দিতে হবে। এবং আমরা কি দেখি বাংলাদেশের সমস্যাটা হচ্ছে এই ভর্তুকি, এই জিনিসগুলো সবচেয়ে সরকার এই পথে যায় কেন? যাই হচ্ছে সরকারের অনেক জায়গায় অনেক ধরনের অপচয় হয়, বড় ধরনের অপচয় হয়, দুর্নীতি আছে। এই জায়গাগুলো সরকার আসলে কন্ট্রোল করতে পারে না বলে সহজে এসে মানে শেষ মুহূর্তে মানে একটি বাজেট দিতে হবে নতুন অর্থ বছরে সে যখনই সরকার টাকার কোনো ক্রাইসিসে থাকে দুটো কাজ করে, একটি হচ্ছে ভর্তুকি কমিয়ে দিয়ে সেখানে সমন্বয় করে, আরেকটি হচ্ছে ঋণ করে দেশের ভিতরে দেশের বাইরে থেকে। তো এই প্রক্রিয়াগুলো তো মানে সরকার করে, কিন্তু যেটি করা দরকার যে আপনার এখানকার আভ্যন্তরীণ ক্ষেত্রে যে অপচয়গুলো হয়, যে যেখান থেকে সরকার কিচ্ছুতা সাধন করতে পারে, সেই জায়গাগুলোতে মানে কোনো সরকারেরই খুব বেশি আগ্রহ থাকে না। এখানে আমলাদের একটি বিষয় থাকে, এখানে সুবিধাভোগীদের বিষয় থাকে। তো তারা আসলে এই জায়গাগুলো সংস্কার তো খুব কঠিন কাজ, সবচেয়ে অপ্রিয় কাজ এবং সবচেয়ে কঠিন কাজ। সেই কঠিন সিদ্ধান্তটা নেওয়া আসলে খুব কঠিনও অনেকের ক্ষেত্রে। তো আমাদের এখানে যেটি হয় যে সেটি হলো এই প্রক্রিয়াটি সকলেই চেষ্টা করেন কিন্তু পারেন না বলেই আসলে শেষ মুহূর্তে এসে জনগণের উপরেই চাপটি। আমাদের আসলে অনেকগুলো এই বিষয়ের সাথে অনেক বিষয় বা অনেক প্রশ্ন জড়িয়ে আছে, সেসব প্রশ্নগুলো করবো আশা করছি সংক্ষিপ্ত সময় যতটা উত্তর দেওয়া যায়। তবে একটা বিরতিতে যেতে চাই, তারপরে ফিরে এসে প্রশ্নগুলো করব। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে আমরা যুক্ত হয়েছি। আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টে যে আলোচনা করছিলাম বাড়লো বিদ্যুতের দামও, এবং আমাদের সঙ্গে সুজয় মহাজন, তিনি বিজনেস এডিটর দৈনিক প্রথম আলো, তিনি আমাদের সঙ্গে আলোচনা করছেন। তার সঙ্গে আমরা আবারও যুক্ত হই। বিরতিতে যাওয়ার আগে আমরা কিছু আলোচনা করছিলাম আলোচিত ধর্ষণ হত্যা মামলার একটা রায়ের দিন ধার্য, যে সেখানে আমরা একটু আদালত প্রাঙ্গণে যুক্ত হচ্ছিলাম। আমরা যদি আবারও বিদ্যুতের দাম বাড়ার সাথে আমাদের সকল প্রান্তের মানুষেরই তো আসলে এটার সাথে ইনভলভমেন্ট আছে, কিন্তু কিছু কিছু মানুষ হয়তো বাড়তি দাম অ্যাফোর্ড করতে পারে এবং খুব একটা ইম্প্যাক্ট তাদের জন্য পড়ে না। কিন্তু এই যে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে যদি আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের কথাগুলো বলি বা ব্যবসায়িক জায়গাতে যদি একটু ফেরত আসি, সেখানে আমরা দেখবো যে তাদেরও এর সাথে অনেক রকমের খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রয়েছে, এবং সেটা নেতিবাচক ইম্প্যাক্টটাই বেশি। এই যে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, মাঝারি উদ্যোক্তা রয়েছেন, তাদের এই যে বাড়তি দাম, এটা দিয়ে বাজারে টিকে থাকা কিংবা যারা রপ্তানির সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরও বা এটার প্রভাবটাকে কিভাবে তারা সামলাবেন? যেটি বলছেন যে মানে সবার উপরে, হ্যাঁ, যারা বড় তারা হয়তো অ্যাফোর্ড করতে পারবেন,
বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা বড় ইনকাম গ্রুপের যারা মানুষ আছে তারা পারবেন। আপনি যদি দেখে থাকেন এখানে দেখবেন যে সেচ এবং কৃষক পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো কৃষক তো আসলে মানে যেটুকু প্রান্তিক পর্যায়ে, যে তার মানে তার একটি ইম্প্যাক্ট, মানে সে যে ফসল সে যে চাষ করবে তার মধ্যে পড়বে, কারণ তার তো খরচ বাড়বে, তার পানি সেচের খরচ বাড়বে, তার বিদ্যুতের আনুষঙ্গিক যে কৃষি খাতে যে ব্যবহার, ইভেন পোলট্রি শিল্প থেকে শুরু করে যে মানে সব ধরনের ক্ষুদ্র মানে মাঝারি বিদ্যুতের ব্যবহার ছাড়া করা তো যাবে না কিছুই করা যাবে না। বড়দের যেমন বাড়বে, কিন্তু বড়রা হয়তো সেটি ধরেন এখন যে পণ্য বানাচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি, সে তো আর নিজে দিবেন না, মানে উনি নিজে দিবেন না, উনি হয়তো মানে প্রত্যেকই কষ্টটা শিফট করবেন, কিন্তু প্রশ্ন থেকে যায় যে শিফট করে তো আসলে আবার এসে ব্যবসায়ীরা শিফট করার সুযোগটা কম পাবেন, কিংবা শিফট করলেও ধরেন কৃষক তো এমনি ধরেন একটা আলু কিংবা যে ধান চাষ করে সেই কৃষক অনেক সময়, কিংবা যে সবজি চাষ করে মৌসুমে, অনেক সময় আমরা দেখি এবং এই বাস্তবতা যে লোকসানে তাদেরকে বিক্রি করতে হয়, বিশেষ করে আলুর যে সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন যে লোকসানে। তো কৃষক তো আসলে ন্যায্য দাম কখনোই পান না। এখানে যদি তার খরচটা আরও বাড়ে এবং সে ন্যায্য দাম না পান, আবার হচ্ছে দেখবেন যখন এই মানে একদিকে হচ্ছে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন না, তাকে বাড়তি খরচ করতে হবে, তার উৎপাদন খরচ বাড়বে, সেটি একটি। আরেকটি হচ্ছে যখন সে আবার ভোক্তা হিসেবে এটা বাজার থেকে কিনবেন, তখন কিন্তু সকল ধরনের পণ্যের দাম বেশি দামে তাকে কিনতে হবে। তার মানে তার কাছে দুইভাবে হচ্ছে এটার প্রভাব পড়বে। একটি হচ্ছে তার উৎপাদন খরচ বেড়ে যাবে কৃষকের, তার জীবনযাত্রার খরচ প্রফিটটা কমে যাচ্ছে, মানে সে আরো বেশি লুজার হওয়ার, মানে আবার লিভিং এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। তো দুইভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। যখন সে ভোক্তা হবে তখন বাড়তি দামে কিনতে হবে, আর যখন তিনি উৎপাদন করবেন তাতে হচ্ছে তার উৎপাদন খরচ বেড়ে যাবে, হয়তো সেখানে সে ওই দাম বাজার থেকে তুলতে পারবেন কিনা। মানে আমরা এটার সাথে রিলেট করতে পারি কিনা যে আপনি যখন বিদ্যুৎ সংশ্লিষ্ট জায়গাগুলোতে একটা ইকোসিস্টেম ডেভেলপ করবেন, এট দ্য সেম টাইম বাজার ব্যবস্থাপনায়ও কিন্তু এটার সাথে যদি ডিরেক্টলি ইনভলভ, সেখানেও একটা আলাদা করে মনোযোগ দিতে হবে। রাইট। আপনি ধরেন মানে এখন মানে সরকারের, আপনি শুরুতে বলছিলেন এবং আমরা আলোচনা করছিলাম যে সরকারের কাছে খুব বেশি বিকল্প ছিল না এই সময়। এখন সরকার কিভাবে এটিকে নিয়ন্ত্রণের মধ্যে মানুষকে স্বস্তি দিতে পারে? স্বস্তির জায়গাটি হচ্ছে ধরেন তেলের কথা আপনি বলছিলেন, জ্বালানি তেলের দাম বাড়লে আমরা কি দেখি যে গাড়ি ভাড়া, সরকার একটি দাম ঠিক করে দেন, গাড়ি ভাড়া নির্ধারণ করে দেন, কিন্তু সেটি মাঠ পর্যায়ে গাড়ি যারা চড়ছেন, যারা ব্যবহার করছেন, সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা, কিংবা হলো সেখানে বাড়তি ভাড়া যে হয় সেটি নিয়ন্ত্রণে খুব বেশি। তার মানে হচ্ছে আপনি একটি দাম নির্ধারণ করে দিচ্ছেন, সেটি বাস্তবায়ন হচ্ছে কিনা সে জায়গায় বাজার মনিটরিংয়ে ভয়াবহ রকমের দুর্বলতা আছে সরকারের, যার কারণে সেখানেও হচ্ছে এক ধরনের মানে কোনো ব্যবস্থাপনাই নেই। তো আপনি যদি ওই মানে আপনি ধরেন এই পুরো ইকোসিস্টেমটাকে আপনি আপনার পরিবারের সঙ্গে যদি মিলিয়ে দেখেন, ধরেন আপনার যখন খরচ বেড়ে যায়, আমরা যারা চাকরিজীবী আমরা কি করি, আমরা খরচ করি কোথায় কোথায় থেকে খরচ কমানো যায় সে চেষ্টাটা করি। মানে আপনি তো ভাত খাওয়া, মানে দৈনন্দিন বাসা ভাড়া, এগুলো তো বন্ধ করে দিতে পারবেন না, কিন্তু অন্যান্য কিছু খরচ কমানো তো সরকারকেও সেটি করতে হয়। সরকারও তো একটি বড় পরিবার, মানে একটি দেশ সরকার যখন ইকোনমিটা চালান তখনও একটা বড় পরিবার হিসেবে যদি বিবেচনা করি, তাহলে সরকারকে কি করতে হয়? একটি ক্রাইসিস আছে সরকারের, সেটা আমরা সকলেই বুঝতে পারি। এটা গ্লোবাল ক্রাইসিস আছে ভিতরে। আমাদের এখানে দুর্নীতি, লুটপাট, অনেক কিছুর অতীতের অনেক ফলাফলও এখন দৃশ্যমান হচ্ছে, সেগুলোকেও এই সরকারকে সেগুলো মানে সামনে এসে মোকাবেলা করতে হচ্ছে, যেহেতু সরকার দায়িত্ব গ্রহণ করেছে। যদিও একদমই শেষের দিকে আমরা যদি একটু জানার চেষ্টা করি যে সরকারের তো বিভিন্ন মেয়াদে পরিকল্পনা আছে। আমরা দেখেছি বাজেটের আগে আগামী 5 বছরের ট্যাক্সটা কিভাবে তারা আমাদের উপরে চালাবেন সেটারও কিন্তু একটা মোটামুটি একটা গাইডলাইন আমরা পেয়েছি ইনফর্মালি। সেক্ষেত্রে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আগামী 12 মাস বা 1 বছরকে যদি আমরা একটা টাইম লাইন নিই, সেখানে আমরা অবশ্যই জনগণ হিসেবে কিন্তু চাইবো একটু রিলিফ, আমরা একটু কম খরচে সবকিছু যেমন চাইবো, ঠিক একই সঙ্গে দেশের উন্নয়নও আমরা চাইবো। কি কি জায়গাগুলোতে সরকারের মনোযোগী হওয়া উচিত যাতে করে আমরা সাধারণ মানুষজন উপকৃত হতে পারি, ঠিক একই সঙ্গে আমাদের বিজনেসটাও যাতে ভালো হয়? মানে আপনাকে বাজেট সামনে রেখে যেটি আপনি বলছিলেন একটি বিষয় বলি। সরকারকে আপনি আগামী বাজেটে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে আরেকটি চাপ সাধারণ মানুষের উপরে আসতে যাচ্ছে, সেটি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হবে। এখানে একটা বড় অংশ সরকারকে খরচ করতে হবে, যদিও বাস্তবায়নটা একটু স্ল্যাব ওয়াইজ করছে, তারপরেও তো বড় একটা অংশ যেটুকু বাড়বে। তা আপনার তো বাংলাদেশে একটি বড় জনগোষ্ঠী সরকারের বাইরে চাকরি করেন, বেসরকারি খাতে, সেটি বড় অংশ। যখনই সরকারি বেতন বাড়বে তখনই কিন্তু বেসরকারি খাতে এটার একটা প্রভাব পড়বে। কারণ একটি শ্রেণীর
বেতন বাড়বে, আরেকটি এখানেও এক ধরনের বৈষম্য দেখা দিবে, তখন এক ধরনের আবার দেখবেন জিনিসপত্রের দাম ওই হিসেবে আরেক দফা হয়তো বাড়তে পারে, আশঙ্কা করা হচ্ছে। তো এটি একটি আছে। আবার আপনি যেটি বললাম শুরুতে যে সরকারের আসলে এখানে করণীয় কি, সরকারের ধরেন আমরা যে বলি যে আমরা যখন চাকরিজীবী কিংবা একটা হিসেব করে চলি মাস শেষে যারা চলেন, সরকারও তো বাজেটটি করে ওইভাবে। তো এখানে কি করার আছে, সরকারের আসলে প্রধান যেটি করার আছে সেটি হচ্ছে এই মুহূর্তে অপচয় রোধ করা। কোথায় কোথায় সরকারের অপচয় হয় সেই জায়গাগুলো রোধ করা খুব, এবং সাধারণ মানুষ যাতে বিশেষ করে দ্রব্যমূল্য এটা যেন খুব বেশি মানে কষ্ট না পায় মানুষের, সেই জায়গাটাতে নিশ্চিত করা বাজার তদারকির মাধ্যমে, কিংবা কৃষককে আমরা এই সরকারের দেখছি যে তারা কৃষক কার্ড সহ নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নানা কমিটমেন্ট শুরু হয়েছে, পরিকল্পনা আছে। তো এইগুলো দিয়ে আসলে মানুষকে স্বস্তি দিতে হবে, মানে স্বস্তির জায়গাটা দিতে পারবেন আপনি। সবাই তো আর যে অবস্থানেই আছে, কৃষক যে অবস্থানে আছে তিনি যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যটা পান, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে সে ন্যায্য মূল্য পেলে সে এই যে বাড়তি তার এবং ক্রেতাও যাতে রিজনেবল প্রাইসে সেটা পেতে পারে, মাঝখানে অনেক বেশি মধ্যস্বত্বভোগীরা যাতে সেই জায়গা মানে অপচয়ের জায়গাগুলোকে রোধ করে। আপনি যেটি বললেন যে একইভাবে বিদ্যুতের সিস্টেম লস করে সেখান থেকে কতটা সাশ্রয় করা যায়, দুর্নীতি বন্ধ করে, এই জায়গাগুলো তো অনেক বেশি ফোকাস। মানে আমরা যেমন ব্যক্তির কথা চিন্তা করি, আমরা যখন সাশ্রয়ী হওয়া শুরু করি তখন কিন্তু আমরা নিজস্ব ব্যক্তিগত সিস্টেম লসগুলোকে কমিয়ে ফেলি, অপচয় কমাই, এবং সবকিছু কমিয়ে কিন্তু আমরা আমাদেরকে একটা ভালো জায়গায় নেই। আমি মার্কেটে যাওয়া কমিয়ে দিই, যেটা খুব জরুরি না হলে অপ্রয়োজনীয় শপিং গুলো কম করি। তো এই জায়গাটা সরকারও তো একটা বড় পরিবার, যদি সেখানে অর্থমন্ত্রী একদম ব্যক্তিগত পর্যায়ের মডেলগুলো যদি রাষ্ট্র গ্রহণ করে, তবে আমরা যেখানে যেতে চাই সেখানে যাওয়া সম্ভব হবে। পরিবারের সকল সদস্য আলোচনা যতটা করতে চেয়েছিলাম, মাঝখানে অন্য কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কন্টেন্টে যাওয়ার কারণে আমরা তো সে আলোচনা করতে পারিনি। তবে নিঃসন্দেহে সামনে বাজেট আছে, সেই সব বিষয় নিয়ে আবারও কথা বলার সুযোগ পাবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ যারা শুনেছেন এবং দেখেছেন তাদের সবাইকে। দর্শক, নিঃসন্দেহে আমরা চাইবো পরিমিতি বোধটা আমাদের মধ্যে বাড়ুক, ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সব মিলে আমরা এগিয়ে চলতে চাই। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।